হ্যালো, আমি সঞ্জু নই, আমি ওর বাবা বলছি। সঞ্জু আর এ দুনিয়াতে বেঁচে নেই। হরর স্টেশন বিডি চ্যানেলের সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন হরর অডিও গল্প। আজকের বিশেষ গল্প প্রেতাত্মা। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প। সকাল 10টা নাগাদ পান্ডুয়া এসে পৌঁছালাম বাল্যবন্ধু অতুল রায়ের বাড়িতে। বেশ কয়েকটা বছর দুজনের কোনো কথাবার্তা বা যোগাযোগ ছিল না। গতকাল বিকালে হঠাৎ করে বন্ধু অতুলের ফোন পেলাম। স্কুলে গ্রীষ্মকালীন ছুটি চলছে বলে তেমন কোনো কাজের চাপ নেই আমার, তাই অতুলের প্রস্তাবে কোনো আপত্তি না জানিয়ে চলে এলাম আমি। এখানে পৌঁছে দেখি আমার কলেজের আরো এক বন্ধু সঞ্জু এখানে আমন্ত্রিত আছে। 3 বন্ধু মিলে অনেক ঘোরাঘুরি হলো। এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই পেলাম। সন্ধ্যার কিছু আগে আমরা মহিমগড় রাজবাড়ির ফেরির সামনে এসে হাজির হলাম। 20-30টা সিঁড়ি ভেঙে রাজবাড়ির চৌকাঠে পা রাখতে গার্ড ভম্বল দাস এসে আমাদের সাথে সাথে যেতে লাগলো। তার মুখ থেকে শুনলাম এই রাজ পরিবারের কিছু অবিশ্বাস্য কাহিনী। সিংহবংশী রাজা বিজয় প্রতাপ মারা গেছেন প্রায় 100 বছর আগে, কিন্তু আজও নাকি তার আত্মা এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমি গার্ডকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রাজ পরিবারের কেউ এখানে থাকে না? গার্ড উত্তর দিল, আর পরিবার আজ এই বংশের কেউ বেঁচে নেই গো বাপু। দূর সম্পর্কের যারাও আছে তারাও এখানে আসতে সাহস পায় না। আমি বললাম, সাহস পায় না মানে কি? গার্ড বলল, ওই যে বললাম না রাজার প্রেতাত্মার কথা। বিজয় প্রতাপের মৃত্যুর পরপরই শুরু হয় এই বংশের বিপর্যয়। রাজার একমাত্র ছেলে অজয় প্রতাপ ছিলেন যাকে বলে নষ্ট পুরুষ। মদ আর মেয়ে মানুষ নিয়েই সে বিভোর হয়ে থাকতেন সব সময়। আর ওদিকে বন্ধুরা সবাই তার সাথে থেকে মজা লুটত। রাজকোষ দিন দিন শূন্য হতে থাকে। রাজবাড়িটাও একটা নোংরামের ঘাঁটিতে পরিণত হয়। বাজারে অনেক বদনামও করে ফেলে অজয় প্রতাপ। অবশেষে হঠাৎই একদিন তিনিও খুন হলেন। খুনিরা ধরা পড়েনি বটে, তবে লোকেরা বলে সিংহবংশের অবশিষ্ট সম্মানটুকু বজায় রাখার জন্য বিজয় প্রতাপের আত্মাই নাকি তার ছেলেকে শেষ করে দিয়েছে। আমি এসে মন্তব্য করলাম, রাজার প্রেতাত্মা বলে কিছুই নেই। সম্পত্তি দাসের লোভে বন্ধুরা কেউ ওকে মেরে ফেলেছে, বেকারগ্রস্ত বিজয় প্রতাপকে। আমার কথা শুনে গার্ড কেমন যেন একটা ব্যঙ্গ হাসি হাসলো। তারপর আমরা ওখান থেকে চলে এলাম। এদিক ওদিক ঘুরে রাত 9টা নাগাদ আমরা অতুলের বাড়িতে ফিরে এলাম। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলাম। আমার আর সঞ্জুর শোয়ার ব্যবস্থা একই ঘরে হয়েছে। একটা অবাক করা ঘটনা ঘটলো রাতে। সঞ্জু আমাকে একটা মোটা সোনার হার বের করে দেখানো। আমি দেখে অবাক। আমি চিনতে পারলাম এটা তো সেই রাজা বিজয় প্রতাপের মূর্তির গলায় দেখা সেই স্বর্ণের চেনটা। আমি চিৎকার করে বলে উঠলাম, এই সঞ্জু, এটা তুই সেই রাজবাড়ি থেকে চুরি করে এনেছিস তাই না? সঞ্জু বলে, হ্যাঁ তো কি হয়েছে, মরামূর্তিটার গলায় বেকার পড়েছিল ওই চেনটা, আমি তাই ঝেড়ে দিলাম। এটা আবার আমার গলা দেখবি খুব মানানসই হবে, আমার গলায় দেখবি কত ভালো লাগে। আমি বললাম, দেখ ভাই, আমার কিন্তু ভয় করছে। বিজয় প্রতাপের আপনার ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে কপালে কিন্তু। সঞ্জু বলে, দৌড়
বাদ দে তো এসব, যত সব ফেলে ভোলানো গল্প। আমি বললাম, তা হোক গে, কিন্তু চুরি করাটা তো বিষম অন্যায়। চল, কাল আমরা দুজনে রাজবাড়িতে আবার যাব। তুই চুপি চুপি যেখানকার জিনিস সেখানেই রেখে দিয়ে আসবি, ওকে? অঞ্জু বলল, আরে কালকের চিন্তা কাল হবে, এখন ঘুমাতো ভাই। তুই এত দামি একটা চেন হাতছাড়া করবো নাকি আমি? আমাকে কি তুই পাগল মনে করেছিস নাকি? এই বলে দুজন একসাথেই ঘুমালাম। কিন্তু সকালে বাইরে থেকে অতুলের হাঁক ডাক শুনে আমার ঘুম ভাঙতেই দেখি আমি বিছানার পাশে মেঝেতে শুয়ে আছি। ধরপর করে উঠে পড়ে আমি হতবাক হয়ে গেলাম। অঞ্জু ঘরে নেই। মনে পড়লো রাতে সে স্বপ্নটার কথা। একটা বৃহৎ কালো বাদুর জানালা দিয়ে ঢুকে হাড় ঝুলানো অঞ্জুর গলাটা কামড়ে ধরল, আর আমি ভয়ে বিছানা থেকে গড়িয়ে পড়ে গেলাম নিচে। তবে কি এটা স্বপ্ন নয়? কিন্তু বন্ধু, ঘর থেকে সঞ্জু গেল কোথায়? তবে কি পেট বাদুরটাই কাল রাতে তাকে নিয়ে গেল? অতুল আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও সঞ্জুর কোনো খোঁজ পেল না। আমিও সঞ্জুর চেন চুরি আর রাতে দেখা স্বপ্নটার কথা এড়িয়ে গেলাম। রহস্যটা কাটিয়ে তোলার জন্য আমি অবশেষে সঞ্জুর মোবাইলে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর অবশেষে ফোনটা রিসিভ করল। আমি ভুল পরিচয় দিয়ে বললাম, হ্যালো সঞ্জু, আমি তীর্থঙ্কর বলছি রে, চিনতে পারছিস তুই আমাকে? আরে হাওড়ার তীর্থঙ্কর, তোর বন্ধু রে। আর মাঝে গলায় উত্তর এলো ও পাশ থেকে, হ্যালো, আমি সঞ্জু নই, আমি ওর বাবা বলছি। সঞ্জু আর এ দুনিয়াতে বেঁচে নেই। আমি বললাম, বেঁচে নেই মানে? কি হলো ওর? জানি না বাবা, কাল সকালে পান্ডুয়া গেছিল বন্ধুর বাড়ি। রাত প্রায় 3টায় বাড়ি ফিরে ঘুমোতে গিয়েছিল, আর ঘুম থেকে ওঠেনি। অনেক ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেই এই অবস্থা। আমি বললাম, সে কি অদ্ভুত ব্যাপার, ডাক্তার ডাকেননি? ডাক্তারবাবু কি বলেছেন? ফোনের ওপাশ থেকে আসা উত্তরটা শুনে আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল, আর ভয়ে সারা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। অঞ্জুর বাবা কান্নায় পেটে পড়ে বলেন, ডাক্তারবাবু এসেছিলেন, উনি বললেন কোনো এক বিভৎস ভয় নাকি অঞ্জুর হার্ট অ্যাটাক হয়েছে। এই কথা শোনার পর রতুলের বাড়িতে আর থাকতে মন করছিল না আমার। এই বিভৎস অভিজ্ঞতার শিকার হয়ে আমার হৃদস্পন্দন বহুগুণ বেড়ে গিয়েছে। ব্যাগপত্র তাড়াতাড়ি করে গুছিয়ে 10টা নাগাদ রতুলের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি। পথে পড়ল সেই রাজপ্রাসাদ। একবার রাজপ্রাসাদের ভিতর থেকে ঘুরে আসতে মন চাইছিল বলে ঢুকে পড়লাম আমি। আর সেখানে গিয়েই আরো একবার উন্মত্তের মতো শিউরে উঠলাম আমি। দেখলাম বিজয় প্রতাপের সেই মূর্তিটার গলায় ঝুলছে সুন্দর চুরি করা টকটকে সেই দামি ওনার ট্রেনটা। দামি ওনার ট্রেন, ওনার ট্রেন, ওনার ট্রেনটা। আজকের গল্প এ পর্যন্ত। সামনে নতুন গল্প নিয়ে আসবো। কণ্ঠে আমি স্বপন মণ্ডল। ভালো লাগলে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হাতে থাকবেন নতুন গল্প পেতে। ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য। ভালো থাকবেন সবাই।